স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার কনসেপ্ট বা অ্যাসিড ক্ষার থিওরি নিয়ে। নরমালি কিন্তু আমরা জানি যে দ্রবণ লাল লিটমাসকে নীলে পরিণত করে সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে ক্ষার। দ্রবণ নীল লিটমাসকে লালে পরিণত করে সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে অ্যাসিড। কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাসিডের কোনো ভালো ডিফিনেশন না। অ্যাসিড বা ক্ষারকে শনাক্তকরণ করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ বা কনসেপ্ট দিয়েছেন। তার মধ্যে আজকে আমরা ফার্স্টে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরহেনিয়াস থিওরি, অর্থাৎ অ্যাসিড বেস আরহেনিয়াস কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে ক্লাসটা শুরু করা যাক। তো একটু লক্ষ্য করো, আরহেনিয়াস অনুসারে আমরা অ্যাসিড কাকে বলবো। তা দেখো, আরহেনিয়াস অনুসারে অ্যাসিডের ডিফিনেশনটা হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে, এই যে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অ্যাসিড বলে। অর্থাৎ আরহেনিয়াস অনুসারে অ্যাসিড হবে তারাই যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করবে, তাদেরকে কিন্তু আমরা অ্যাসিড বলবো। তো এখন কথা হচ্ছে যে যেমন লক্ষ্য করো, HCl এর জলীয় দ্রবণ যখন হয় তখন এটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন এটা তৈরি করে। তো দেখো, HCl যখন দ্রবীভূত অবস্থায় থাকে বা এর জলীয় দ্রবণে এটা হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে এবং ক্লোরাইড মাইনাস আয়ন থাকে। তো এখন কথা হচ্ছে, যেহেতু HCl হাইড্রোজেন প্লাস আয়ন দিচ্ছে জলীয় দ্রবণে, এই কারণে HCl কিন্তু অ্যাসিড হবে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু আরহেনিয়াস। অথবা আমরা বলতে পারি যে ধরো সালফিউরিক অ্যাসিড, এটার যখন আমাদের অ্যাকুয়াস হবে তখন লক্ষ্য করো এটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং সালফেট 2 মাইনাস আয়নে কনভার্ট হবে। তো দেখো, এখানে হাইড্রোজেন দুইটা আছে তাই এখানে 2 দিব। যেহেতু সালফিউরিক অ্যাসিড এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে, এই কারণে এটা কিন্তু হবে আমাদের অ্যাসিড। ঠিক অনুরূপভাবে যদি আমরা আরেকটা অ্যাসিড নিই, দেখো CH3COOH, এইটা এইটা খেয়াল করুন, এটা একটা অর্গানিক অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। এটা একটা দুর্বল প্রকৃতির অ্যাসিড। এই অ্যাসিডটা যখন ভেঙে যায় তখন এখান থেকে আমরা ইথানয়েড আয়ন পাবো এবং হাইড্রোজেন প্লাস আয়ন পাবো। দেখো, তাহলে এটাও জলীয় দ্রবণে আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে। তাহলে আমরা বলতেই পারি অ্যাকর্ডিং টু আরহেনিয়াস কনসেপ্ট, আরহেনিয়াস অনুসারে আমরা বলতে পারি, তার মতবাদ অনুসারে বলতে পারি, এই HCl একটা অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, আর ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। এরপরে চলো আরহেনিয়াস অনুসারে ক্ষারকের ডিফিনেশনটা আমরা একটু দেখে আসি। তাহলে লক্ষ্য করো, আরহেনিয়াস কনসেপ্ট অনুসারে ক্ষারক বা বেজের ডিফিনেশনটা আমরা কিভাবে দেব। দেখো, হাইড্রক্সিল আয়ন যুক্ত যে সকল যৌগ, অর্থাৎ যে সকল যৌগে OH মাইনাস আয়ন ধারণ করে, যৌগ জলীয় দ্রবণে যারা OH মাইনাস আয়ন প্রদান করে, অর্থাৎ OH মাইনাস আয়ন প্রদান করে তাদেরকে ক্ষারক বলে। এ কথার মানে হচ্ছে যে সকল যৌগে OH মাইনাস আয়ন থাকে, অর্থাৎ হাইড্রক্সিল মাইনাস আয়ন থাকবে এবং যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রদান করে তাদেরকে আমরা ক্ষারক বা বেস বলবো। তাহলে লক্ষ্য করো সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটা স্ট্রং ক্ষার বা শক্তিশালী ক্ষার। এর যখন জলীয় দ্রবণ হবে, অর্থাৎ এই সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারকে যখন তুমি পানিতে দ্রবীভূত করবা, তখন এই সোডিয়াম হাইড্রক্সাইড পানিতে সোডিয়াম প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন হিসাবে থাকবে। তাহলে দেখো, এই সোডিয়াম হাইড্রক্সাইড থেকে আমরা OH মাইনাস আয়ন পেয়েছি। যেহেতু এই সোডিয়াম হাইড্রক্সাইড আয়নটা OH মাইনাস আয়ন প্রদান করে জলীয় দ্রবণে, এই কারণে এটা কিন্তু একটা ক্ষারক হবে। আবার লক্ষ্য করো, আমরা যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটার জলীয় দ্রবণ তৈরি করি, তাহলে এখান থেকে আমাদের ক্যালসিয়াম 2 প্লাস এবং OH মাইনাস এটা তৈরি হবে।
একটু লক্ষ্য করো, দেখো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গেলে OH মাইনাস আয়ন কিন্তু পাওয়া যায়। যেহেতু এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা OH মাইনাস আয়ন প্রদান করে, এই কারণে এইটা হবে আমাদের হচ্ছে ক্ষারক। তো এটাই কিন্তু হচ্ছে, এগুলো আমরা বলবো হচ্ছে অ্যাকর্ডিং টু আরহেনিয়াস কনসেপ্ট, অর্থাৎ আরহেনিয়াসের মতবাদ অনুসারে এরা হবে ক্ষারক। অর্থাৎ যে সকল যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রদান করবে তাদেরকে কিন্তু আমরা ক্ষারক বলবো। এরপরে লক্ষ্য করো, আরহেনিয়াস অ্যাসিড ক্ষারক থিওরির যে সাফল্য আছে, অর্থাৎ আরহেনিয়াস যে মতবাদগুলো দিছিল, এই মতবাদগুলোর কার্যকারিতার দিকগুলো আসলে কি সেগুলো একটু লক্ষ্য করো। তা দেখো, তার প্রথমটা আমরা যদি বলি যে দেখো, 1 নাম্বার বিষয়টা হচ্ছে বিক্রিয়ায় অম্ল ও ক্ষারকের ধর্ম জানা যায়। অর্থাৎ তুমি এই আরহেনিয়াস কনসেপ্ট ব্যবহার করে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে সকল বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করবে তারা অ্যাসিড নাকি ক্ষার সেই সম্পর্কে তুমি কিন্তু একটা ধারণা পেতে পারো। তারপরে দেখো 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রশমন বিক্রিয়া ও প্রশমন তাপের মান ব্যাখ্যা করা যায়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশমন বিক্রিয়া, আমরা কিন্তু জানি যে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়ার ফলে লবণ এবং পানি কিন্তু তৈরি হয়। এই বিক্রিয়াগুলোকে আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে থাকি। এখন এই বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেই তাপটা মানে এই বিক্রিয়া এবং এই তাপের মানটা যত হয় এটা ব্যাখ্যা করতে কিন্তু আমাদের আরহেনিয়াস কনসেপ্টটা ব্যাপকভাবে কাজে লাগে। তাহলে একটু লক্ষ্য করো, সোডিয়াম হাইড্রোক্সাইড এর অ্যাকুয়াস, এটার সাথে আমাদের বিক্রিয়া করবে HCl এর জলীয় দ্রবণ। তো এরা যখন বিক্রিয়া করবে, বিক্রিয়ার ফলে উৎপন্ন কিন্তু দেখো সোডিয়াম প্লাস অ্যাকুয়াস এবং ক্লোরাইড মাইনাস অ্যাকুয়াস এবং হাইড্রোজেন প্লাস অ্যাকুয়াস, এবং এখান থেকে আমরা পাবো OH মাইনাস আয়নের অ্যাকুয়াস। তো দেখো, যখন আমরা অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়া ঘটায় তখন বিক্রিয়াটা কিন্তু ঠিক এরকম ভাবে ঘটে। অর্থাৎ এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসবে হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস আয়ন এবং HCl থেকে আমাদের আসবে ক্লোরাইড মাইনাস আয়ন, এবং এরা দ্রবণের ভেতর চলাচল করতে পারবে, কিন্তু এরা আয়নিত অবস্থায় চলাচল করতে পারে, এই আয়নগুলো মুভ করতে পারে। আর এখানে দেখো, এখান থেকে আমরা পাবো হাইড্রোজেন প্লাস আয়ন, আরেকটা পাবো কিন্তু OH মাইনাস আয়ন। তো অ্যাকচুয়ালি এই যে হাইড্রোজেন প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন এরা বিক্রিয়া করে আমাদের 1 মোল পানি তৈরি করে ফেলে। এই যে 1 মোল পানি তৈরি করলো, এই 1 মোল পানি তৈরি করার কারণেই আমাদের তাপ উৎপন্ন হয়, অর্থাৎ ডেল্টা H এর মান হচ্ছে -57.3 কিলো জুল, অর্থাৎ এতটুকু তাপ উৎপন্ন হবে। আর এই তাপটা মূলত আসে এই পানি উৎপন্ন করার জন্য। এখন প্রত্যেকটা প্রশমন বিক্রিয়ায় 1 মোল পরিমাণ কিন্তু পানি উৎপন্ন হতে আমার যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই তাপটাকে কিন্তু প্রশমন তাপ বলা হয়। এই প্রশমন তাপের মানটা মূলত সবল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে অলওয়েজ টাইম কিন্তু ধ্রুবক থাকে। এই কারণে দেখো, এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তো এটা আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছে। এই যে জিনিসটা আমরা ব্যাখ্যা করলাম, এটা কিন্তু আরহেনিয়াস কনসেপ্ট ছাড়া তুমি কিন্তু ব্যাখ্যা করতে পারবা না, এই কারণে এটা এর মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করা হয়। এরপরে লক্ষ্য করো, এর পরের পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করে দেখো, অম্ল ক্ষারকের জলীয় দ্রবণের প্রকৃতি জানা যায়। অর্থাৎ কোন জলীয় দ্রবণে সেটা অ্যাসিড নাকি ক্ষারক, এই জিনিসটা কিন্তু তুমি আরহেনিয়াস কনসেপ্ট অ্যাপ্লাই করে সেটা জানতে পারবে। এরপরে দেখো, অ্যাসিড ও ক্ষারকের বিয়োজন ধ্রুবক যথাক্রমে Ka এবং Kb জানা যায়। আসলে এই কথার মানে হচ্ছে যে এই K টাকে বলা হয় অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অর্থাৎ বিয়োজন ধ্রুবক, আর Kb টাকে বলা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস অর্থাৎ ক্ষারের বিয়োজন ধ্রুবক। যখন কোনো অ্যাসিড অথবা ক্ষার দুর্বল প্রকৃতির হয় সেগুলোর ক্ষেত্রে এই K আর Kb টা আসে। এখন কথা হচ্ছে যে কোনো অ্যাসিড যখন দুর্বল প্রকৃতির হয় সেক্ষেত্রে আমরা এই Ka আর Kb এর মাধ্যমে ওই অ্যাসিডের শক্তিমাত্রা জানতে পারি। শক্তিমাত্রা মানে ধরো কোনো অ্যাসিডের এই K এর মান যত বেশি হবে ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হয়, আবার কোনো অ্যাসিডের এই K এর মান যত কম হবে ওই অ্যাসিডটা তত বেশি দুর্বল হবে, আবার কোনো ক্ষারের Kb এর মান যত বেশি হবে
ওই ক্ষারটা তত বেশি শক্তিশালী বা সবল হবে, আর কেবির মান যত কম হবে ওই ক্ষারটা তত বেশি দুর্বল প্রকৃতির হবে। এরপরে লক্ষ্য করো আর্হেনিয়াসের অ্যাসিড ক্ষার কনসেপ্টের যে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা মানে সব ক্ষেত্রেই তুমি এই কনসেপ্ট অর্থাৎ এই থিওরি ব্যবহার করে তুমি কোনো একটা যৌগ অ্যাসিড নাকি ক্ষারক সেটা কিন্তু তুমি বের করতে পারবা না। ক্ষেত্রে তুমি এই কনসেপ্ট ব্যবহার করে কোনো একটা যৌগ অ্যাসিড নাকি ক্ষারক তুমি বের করতে পারবা না, সেই লিমিটেশন গুলো একটু লক্ষ্য করো। সেই সীমাবদ্ধগুলো কি কি দেখো। ফার্স্টে বলা হয়েছে দেখো অম্ল ক্ষারকের ধর্ম অজলীয় দ্রবণের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ কোন একটা যৌগ অ্যাসিড নাকি ক্ষারক সেটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও জলীয় দ্রবণ ছাড়া এই থিওরিটা কিন্তু কার্যকর হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ তার সীমাবদ্ধতা। এরপরে লক্ষ্য করো যদি আমরা 2 নম্বর সীমাবদ্ধতা আলোচনা করি সেটা হচ্ছে লবণের জলীয় দ্রবণের অম্লত্ব ও ক্ষারকত্বের ব্যাখ্যা আর্হেনিয়াস দিতে পারে না। তো অ্যাকচুয়ালি দেখো লবণের জলীয় দ্রবণের অম্লত্ব অর্থাৎ একটা লবণ যেমন ধরো আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা সল্ট, আর লবণগুলা কিন্তু কিছুটা ক্ষারীয় প্রকৃতির হয়, কিন্তু তাহলে দেখো এটাও কিন্তু একটা ক্ষার, কিন্তু ক্ষার হলেও এটা কিন্তু দেখো আমরা কিন্তু আর্হেনিয়াস কনসেপ্ট ব্যবহার করে এটা যে ক্ষার সেটা কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারবো না। কেন পারবো না? কারণ এই সোডিয়াম ক্লোরাইড যৌগে এখানে কিন্তু দেখো আমাদের OH মাইনাস আয়নও নেই, আবার হাইড্রোজেন প্লাস আয়নে নেই, অর্থাৎ তার কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এটা কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। এরপরে খেয়াল করো গ্যাসীয় যৌগের অম্লীয় এবং ক্ষারীয় ধর্ম ব্যাখ্যা দিতে পারে না। অর্থাৎ কোন একটা যৌগ যখন গ্যাসীয় অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমরা সেটা অ্যাসিড নাকি ক্ষারক সেটা কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারবো না এই আর্হেনিয়াস কনসেপ্টকে ব্যবহার করে। যেমন দেখো আমি যদি বলি অ্যামোনিয়া এটা কিন্তু একটা যৌগ, এটা কিন্তু একটা গ্যাস। এখন কথা হচ্ছে এটা গ্যাস হলো এটা কিন্তু একটা ক্ষারক, কিন্তু এই ক্ষারকে কিন্তু দেখো OH মাইনাস আয়ন কিন্তু নেই, কারণ এটা একটা ক্ষার, এই ক্ষারে কিন্তু OH মাইনাস আয়ন নেই, কিন্তু এটা কিন্তু একটা ক্ষার। তার মানে আর্হেনিয়াস কনসেপ্ট অনুসারে তুমি এই অ্যামোনিয়াকে কিন্তু ক্ষার বলতে পারবা না। এরপরে লক্ষ্য করো হাইড্রক্সিল আয়ন উপস্থিতি নেই এরকম যৌগের ক্ষার ধর্ম আর্হেনিয়াস তথ্য ব্যাখ্যা করতে পারে না। এ কথার মানে হচ্ছে যে দেখো যেমন এই যে এই অ্যামোনিয়া যৌগে OH মাইনাস আয়ন কিন্তু নেই, কিন্তু তারপরেও কিন্তু এটা ক্ষার। তাহলে এই OH মাইনাস আয়ন না থাকলেও সেটা কিন্তু ক্ষার হতে পারে, কিন্তু আর্হেনিয়াস থিওরি দিয়ে তুমি কিন্তু সেটা ব্যাখ্যা করতে পারবে না। তো এই লিমিটেশন গুলাই কিন্তু হচ্ছে বা সীমাবদ্ধতা গুলোই হচ্ছে আর্হেনিয়াসের অ্যাসিড ক্ষার থিওরিতে ছিল। তো আমার মনে হয় তোমরা অ্যাসিড ক্ষার কনসেপ্টটা বুঝতে পেরেছো। এটা